আসসালামু আলাইকুম, আমি শাওন। আমার বাসা ময়মনসিংহ জেলার কোনো একটা গ্রামে। আমি ছোটবেলা থেকে খুব শান্ত প্রকৃতির ছেলে ছিলাম। কখনো কারোর সাথে বেয়াদবি বা উচ্চস্বরে কথা বলিনি। গ্রামের মুরব্বীদের সবসময় সম্মান করতাম। আমার যখন ইন্টার পরীক্ষার সময় আসলো, তখন আমার মধ্যে একটু পরিবর্তন আসলো। নিজেকে একটু স্মার্ট করে তৈরি করলাম। আমার বন্ধুদের সবার কাছেই স্মার্টফোন ছিল, কিন্তু আমার কোনো ফোন ছিল না। বাবাকে অনেক বললাম। ইন্টার পরীক্ষার পর আমাকে একটা স্মার্টফোন কিনে দিল। তারপর স্মার্টফোনে ফেসবুক আইডি খুলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা একটা ছবি প্রোফাইল পিকচার দিলাম। আমাকে যেই রিকোয়েস্ট দিত, আমি তার রিকোয়েস্টই শুধু অ্যাকসেপ্ট করতাম। আমি কখনো নিজে থেকে কাউকে রিকোয়েস্ট পাঠাইনি। যেহেতু আমার অনেক ফ্রেন্ড ছিল, তাদের মিউচুয়াল ফ্রেন্ডরাও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিত। তখন একটা মেয়ের আইডি থেকে আমার আইডিতে রিকোয়েস্ট আসে। মেয়েটির আইডির নাম ছিল জান্নাত খাতুন। প্রোফাইল পিকচারে দেয়া ছিল একটা মেয়ের ছবি, সম্ভবত গুগল থেকে নামানো ছিল। আমি অ্যাকসেপ্ট করাতে সে আমাকে মেসেজ করলো, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, এই ছবিটা কিভাবে তুলেছেন? আমি বললাম, এটা আমার একটা বড় ভাই ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, এজন্য এমন দেখাচ্ছে। আমি বাস্তবে এতটাও সুন্দর না। সে আমাকে বলল, না, তবে যেটুকু দেখলাম সেটাতে মনে হলো আপনি বাস্তবেও সুন্দর। আমি তার কাছে পরিচয় জানতে চাই। সে তার পরিচয় বলে, তার নাম জান্নাত, বাসা যশোর জেলায়। সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তার মা বাবা নেই। সে তার মামাদের কাছে থেকে পড়াশোনা করে। এভাবে তার সাথে টুকটাক কথা বলতে বলতে আমি তার মায়ে পড়ে যাই। তখন আমি তার ছবি দেখিনি বা ভিডিও কলে কথা বলিনি। এর মধ্যে আমার একটা বড় ভাই ইতালি থেকে আমার জন্য একটা ভিসার ব্যবস্থা করে। আমার বাড়িতে তাড়াহুড়া লেগে যায় ইতালি যাওয়ার জন্য। সবাই আমাকে বলে, তুই যাওয়ার আগে একটা বিয়ে করে যা। আমি সবাইকে বলি, আমার আর এখন বিয়ে করার বয়স হয়নি। যদি বিদেশে যাই, তাহলে সেখান থেকে কিছুদিন ঘুরে এসে তারপর বিয়ে করব। নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করব। কারণ আমি সময় নিচ্ছিলাম। বেকার ছেলের সাথে জান্নাতের মামারা হয়তো বিয়ে দিবে না, এজন্যই আমি সময় নিচ্ছিলাম। আমি একদিন তাকে বলি, জান্নাত, তোমার একটা ছবি দিবে আমাকে? সে সাথে সাথে আমাকে ভিডিও কল করে। আমি ভিডিও কল রিসিভ করার পর সাথে সাথে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এটা কি আসলে মেয়ে নাকি পরী? আমি তার সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বলি এবং তাকে জানাই আমি হয়তো খুব তাড়াতাড়ি ইটালি চলে যাচ্ছি। সে আমাকে বলে, ইটালি গিয়ে আমাকে তো ভুলেই যাবেন। আমি তো আপনার আপন কেউ না, তাই ভুলে যেতেই পারেন, স্বাভাবিক। এভাবে অনেক হাসি ঠাট্টা করি। তারপর এক পর্যায়ে আমি তাকে ভিডিও কলে থাকা অবস্থায় প্রপোজ করি এবং সে লজ্জা পেয়ে ফোনটা কেটে দেয়। আমি মনে করি সে হয়তো আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করবে না, তাই কেটে দিয়েছে। কিছুক্ষণ পর সে আমাকে উত্তর দিল, আমিও তোমাকে পছন্দ করি প্রথম দিন থেকেই, তাই তোমাকে রিকোয়েস্ট দিয়েছিলাম। আমি এই কথা শুনে অনেক খুশি হয়ে যাই। ওই দিন থেকে আমাদের রিলেশন শুরু হয় এবং আমাদের রিলেশন শুরু হওয়ার 2 মাস পরে আমার সবকিছু কমপ্লিট করা হয়। আমি ইটালির জন্য বাসা থেকে বের হওয়ার সময় চলে আসে। আমি দেশ থেকে চলে যাব, তাই সে ভিডিও কলে অনেক কান্না করে। আমি তাকে কিছু না জানিয়ে ইতালি যাওয়ার 5 দিন আগে তার সাথে যশোরে দেখা করতে গিয়েছিলাম। পুরো একটা দিন তাকে নিয়ে পুরো যশোর শহর ঘুরিয়েছিলাম। তারপর আমি ময়মনসিংহ এসে ঢাকার জন্য রওনা দেই। আলহামদুলিল্লাহ ঠিক সময় মতো ইটালি পৌঁছে যাই। এখানে কাজ শুরু করি। ভালো পোস্টে চাকরি ছিল। আমার কোনো কষ্ট ছিল না। আমি রুম থেকে কাজ করতে পারতাম। কোম্পানি থেকে কম্পিউটার দিয়েছিল। সেই কম্পিউটারে আমি শুধু সবকিছু চেক করতাম, কখন কোনটা ডেলিভারি হচ্ছে। মাঝে মাঝে অফিসে যাওয়া লাগতো, কিন্তু বেশি প্যারা দেওয়া লাগতো না। তবে ব্যস্ত থাকতাম রুমে থাকলেও সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে সবকিছু চেক করতাম। আমি এত ব্যস্ততার মধ্যেও তাকে সময় দিতাম। এক পাশে কম্পিউটার, অন্য পাশে ভিডিও কলে তাকে রাখতাম, কাজ করতাম এবং মাঝে মাঝে ওর কথার উত্তর দিতাম, নাহলে ওর দিকে তাকিয়ে থাকতাম। আমাদের কথা চলতে থাকে। যেহেতু আমার বাসা ময়মনসিংহ আর তার বাসা যশোর, তাই অনেক লং ডিস্টেন্স রিলেশন ছিল আমাদের। তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। আমি জানতাম সে কখনো আমার বিশ্বাস ভাঙবে না, তাকে সন্দেহ করিনি। আমি আমার বাড়িতে জানাই আমি যশোরের একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই, তবে আমার ফ্যামিলি আপত্তি জানাই, বলে এত দূরে সম্পর্ক করা যাবে না। আমি তাদেরকে অনেক বুঝিয়ে রাজি করি এবং 7 মাস পর দেশে ফিরে আসি। তাকে আমার ঘরের বউ করে আনবো বলে আমি দেশে এসেছি। সে কথা জানতো না। আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে জানাইনি। আমি দেশে আসার পরের দিন বিকালে সে আমাকে বলল সে এখন ঘুমাবে। আমি বললাম, ঠিক আছে ঘুমাও, কাল রাতে তোমার ঘুম হয়নি, এখন ঘুমিয়ে নাও। এরপর আমি অফলাইনে চলে গেলাম। আমি 10 মিনিট পর অনলাইনে এসে দেখি তার আইডির অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করা। মেসেজ দেওয়ার সাথে সাথে মেসেজ ডেলিভারি হয়। কল দেওয়ার সাথে সাথে কল অ্যানাদার কল দেখায়। আমি কল দেওয়াতে তার ফোনে মিস কল নোটিফিকেশন যায় এবং সাথে সাথে সে আমাকে মেসেজ করে আর বলে আমার খালা ফোন দিয়েছে। আমি ওকে বলে আবার অফলাইনে চলে আসি। প্রায় 2 ঘন্টা পর তাকে আমি মেসেজ না দিয়ে সোজা কল করি। তখন অ্যানাদার কল দেখাচ্ছিল। তখন আমার মনে একটু সন্দেহ হয় এবং আমি তাকে মেসেজ করি, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, ফ্রি হলে আমাকে কল দিও।
আমার মেসেজ দেখার সাথে সাথে সে আমাকে উত্তর দিল, ঠিক আছে, খালা কল কেটে দিলেই আমি তোমাকে কল করব। আমি মনে মনে বললাম, কোন খালা 3 ঘন্টা ধরে কথা বলে? এমন কি কথা থাকতে পারে যে 3 ঘন্টা ধরে কথা বলছে? তাহলে কি জান্নাত আমার চোখের আড়ালে এগুলো করে? যেহেতু ইতালির টাইম আর বাংলাদেশের টাইম আলাদা, তাহলে কি ও আমাকে ধোকা দিচ্ছে? তারপর আমার নিজেকে সান্ত্বনা দিয়ে বলি, দিনের বেলায় কার সাথেই বা এত কথা বলবে? ওর তো বাড়িতে সমস্যা, ও আমার সাথেই ঠিক মতো কথা বলতে পারে না। তাহলে নিশ্চয় ওর খালাই ফোন দিয়েছে। সে আমাকে কল করলো আরো 40 মিনিট পর। কল করার সাথে সাথে আমাকে বলল, বলো কি বলবা, কি দরকারি কথা আছে তোমার? আমি শান্ত গলায় উত্তর দিলাম, দেখো জান্নাত, আমার বাসা থেকে বিয়ের কথা চলছে। সবাই আমাকে বিয়ে দিতে চাই, আর আমি চাই তোমাকে বিয়ে করে আনতে। আমার বাড়ি থেকে বাসায় যেতে বলছে, গিয়ে বিয়ে করে রেখে আসতে বলছে। আমি হয়তো খুব তাড়াতাড়ি বাসায় আসবো, তুমি কি আমাকে বিয়ে করবে? সে আমাকে বলে তার মামারা এখন তাকে বিয়ে দিবে না, তাই ইন্টার পরীক্ষা না হওয়া পর্যন্ত তাকে কোনোভাবেই বিয়ে দিবে না। আর সে মামাদের বাড়িতে থাকা অবস্থায় মামাদের কথা অমান্য করতে পারবে না। আমি তখন বলি, ঠিক আছে, আমি দেশে এসে তোমার সাথে গিয়ে দেখা করে আসবো এবং এ বিষয়ে কথা বলবো। আমি ওই দিন রাতেই যশোরের জন্য রওনা দেই। যশোরে গিয়ে সিটি প্লাজা একটা রুমে থাকি। পরের দিন সকালে তার কলেজে যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখি সে একটা ছেলের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাকে দেখে ছেলেটা আগে চলে গেল। আমি ভাবলাম হয়তো ওটার স্কুল ফ্রেন্ড। আমি হাসি মুখে যে বললাম, কেমন লাগলো সারপ্রাইজ? সে এমন খুশি হলো যেন আমি তার পুরো দুনিয়া, এবং সে দুনিয়াকে হাতে পেয়েছে। ওই দিন আর কলেজে গেল না, আমার সাথে যশোর শহর ঘুরে বেড়ালো। আমি তাকে অনেক শপিং করে দেই এবং পরে যশোর পৌর পার্কে গিয়ে বসলাম, তার সাথে শান্তিতে কথা বলবো তাই। পার্কে গিয়ে আমি তার কোলে মাথা রেখে শুয়ে পড়ি এবং চোখ বন্ধ করে বলি, এই 7 মাসে জানো এত শান্তি পাইনি। তোমার কোলেই আমার সকল মানসিক যন্ত্রণা শেষ হয়ে যায়। হঠাৎ করে সে আমাকে বলল, মামারা আমাদের সম্পর্কের কথা জানতে পেরেছে। মামা আমাকে বিয়ে দিতে চাচ্ছে, এখন কি করব আমি? আমি তার কোল থেকে উঠে তার হাত ধরে বললাম, তুমি কি চাও? তুমি কি আমার ঘরের বউ হতে চাও? সে আমাকে বলল, দেখো শাওন, তুমি বিয়ে করে আবার বিদেশে চলে যাবে। আমি ওখানে তুমি ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে এখানেই একটা ব্যবস্থা করে যাও। আমি মামাদের বাড়িতে থাকতে চাই না। তুমি তো এখন ইনকাম করো, তুমি না হয় আমার কিছু খরচ দিও, আর আমি চেষ্টা করব পার্ট টাইমে একটা জব করার। আমি তাকে ধমকের সুরে বললাম, আমি থাকতে তুমি কেন চাকরি করবে? আজ থেকে তোমার সব খরচ আমার। চলো আমরা আজই একটা বাসা দেখব এবং তোমাকে তোমার মামার বাসা থেকে আমি ওই বাসায় নিয়ে যাব। সে আমাকে বলল, আমার বাসা দেখা আছে, শুধু অ্যাডভান্স দিতে হবে। আর তুমি এখন মামাদের সামনে যেও না, তুমি আরো কিছু বছর থেকে আসো, তারপর একবারে দেশে এসে একটা ব্যবসা করো। ওই সময় আমাকে যশোর থেকে নিয়ে যেও, ততদিন আমি এই আলাদা বাসায় থাকবো। আমি তাকে অনেক বললাম, আমি মামাদের সাথে কথা বলি, তারপর তোমাকে তোমার দেখা বাসায় রেখে আসবো। কিন্তু সে কোনোভাবেই তার মামাদের সাথে আমাকে কথা বলতে দিল না। আমাকে বলল, আমি যদি তার মামার সাথে কথা বলি তাহলে সে আত্মহত্যা করবে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, আমি যশোরে আছি। তোমার নতুন বাসা আমি সাজিয়ে দিয়ে তারপর ময়মনসিংহ ব্যাক করব। ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি হোটেলে চলে আসি। হোটেলে এসে মাকে ফোন করি আর বলি, মা আমার ফিরতে 2-3 দিন সময় লাগবে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মা বলল, বাবা শাওন, তুই একা একা কেন গেছিস? তোর যদি কোনো ক্ষতি হয় তখন কে দেখবি বল? তোর কোনো বন্ধুকে নিয়ে যেতিস নাকি তুই ওখানে বিয়ে করে নিয়েছিস? আমি মার প্রশ্ন শুনে বললাম, মা তোমার ছেলে তোমাকে না বলে বিয়ে করবে না, তুমি চিন্তা করো না। আমি 2-3 দিন পরেই ফিরে আসবো। পরের দিন সকালে উঠে ওর সাথে নতুন বাসায় গেলাম। নতুন বাসায় বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল আমি তার ফুফাতো ভাই। আমি কিছু না বলে বাড়িওয়ালাকে অ্যাডভান্স টাকা দিয়ে তাকে নিয়ে মার্কেটে আসি। তার ঘরের জন্য যাবতীয় জিনিস কিনি, একটা গাড়িতে করে তার বাসায় নামিয়ে দিয়ে আসি এবং বলি, তুমি কালকে এ বাসায় উঠে যাও। সে অনেক খুশি হয়ে রাস্তায় আমাকে জড়িয়ে ধরে। আমি তাকে সরিয়ে দিয়ে বলি, এটা রাস্তা, কি করছো তুমি? ওই দিন আমার মা অসুস্থ হয়ে যায়, যে কারণে আমাকে ওই রাতেই ময়মনসিংহ ব্যাক করতে হয়। আমি চলে আসার আগে তাকে বলি, একা একা নতুন বাসায় থাকতে পারবা? যদি সমস্যা হয় তাহলে তোমার কোনো বান্ধবীকে তোমার সাথে 2 দিন থাকতে বলো। সে বলল, তুমি চিন্তা করো না, আমার একটা বান্ধবী আমার সাথে থাকবে। তুমি সাবধানে বাসায় যাও এবং মায়ের খেয়াল রেখো। এভাবে তার সাথে ফোনে কথা হতো। আমি খোঁজ খবর নিতাম সে একা একা বাসায় ঠিক মতো থাকতে পারছে নাকি। এর ভিতর আমার ছুটি শেষ হয়ে যায়। আমার দিন চলে আসে প্রবাসে যাওয়ার। আমার কোম্পানির মার্কেটিং এর জন্য আমাকে বিভিন্ন দেশে পাঠাতো। সেবার আমাকে কুয়েতে পাঠালো, সাথে 2টা ভিসা। আমি আমার ফ্যামিলির যে কোনো কাউকে নিয়ে যেতে পারবো। আমি তাকে বললাম, কুয়েত যাবা? সে বলল, তুমি নিয়ে গেলে অবশ্যই যাব। আমি তাকে কুয়েতে নিয়ে আসলাম এবং বললাম, 2 জন আলাদা রুমে না থেকে এক রুমে থাকি। সে বলল, না, বিয়ে না করে আমরা একসাথে থাকবো
থাকবো না। আমি তাকে বললাম তাহলে চলো এক্ষুনি বিয়ে করি। সে অস্বীকার জানালো এবং বলল তুমি আবার দেশে গেলেই বিয়ে করব। তুমি বিয়ে করে আবার বিদেশে চলে এসো, তারপর তোমার যখন মন চাই তুমি গিয়ে আমাদের বাসায় থাকবে। আমিও মনে মনে ভাবলাম ঠিক আছে, বিয়ের আগে একসাথে থাকতে চাওয়া ঠিক হবে না। তারপর আমি তাকে কুয়েত শহর ঘোরাই এবং পাশাপাশি আমার কাজও করি। 15 দিন থাকার পর আমি ইটালি চলে যাই, তাকেও ইটালি নিয়ে আসি। ইতালিতে 3 দিন থাকার পর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেই এবং আমি বলি তুমি যাও, আমি 3 মাস পর দেশে যাব, গিয়ে ইনশাল্লাহ বিয়ে করব। সে আমাকে বলে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি এসো। যাওয়ার সময় এয়ারপোর্টে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে বলে এই কয়টা দিন তোমার সাথে থেকে তোমার উপরে মায়া আরো বেড়ে গেছে, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। আমি আবেগপ্রবণ হয়ে কান্না করে দিই। তারপর সে ঠিকঠাক ভাবে বাংলাদেশে পৌঁছে যায়। এত কিছুর মধ্যেও আমার তার উপরে কখনো সন্দেহ হয়নি, কেন জানি না সন্দেহ আসলে দূর হয়ে যেত। তারপর আমি তাদের স্কুলে থাকা একটা মেয়েকে রিকোয়েস্ট পাঠাই। আমি না জেনেই রিকোয়েস্ট পাঠাই, আমি জানতাম না সে তার ক্লাসমেট। তার সাথে কথা হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি তার বাসা কোথায়। সে বলে যশোর। টুকটাক কথা হওয়ার পর জানতে পারি সে জান্নাতের ক্লাসমেট। আমি তার কাছে জান্নাতের সম্পর্কে জানতে চাই এবং সে আমাকে বলে ভাইয়া ওর তো একটা রিলেশন আছে। আমি মনে করি হয়তো আমার আর জান্নাতের রিলেশনের কথা বলছে, তাই আর কথা বাড়াই না। আমি 3 মাস পর দেশে যাই এবং ওকে না জানিয়ে ওর বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি বাসার সামনে একটা ছেলের জুতো। বাসার কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খোলে এবং বলে কি ব্যাপার, তুমি না বলেই চলে আসলে। এ কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। কোথায় আমার প্রিয় মানুষ আমাকে দেখে খুশি হবে, তা না সে আমাকে দেখে বিরক্ত বোধ করলো। তারপর আমি নিজেকে সামলে নিয়ে ঠান্ডা মাথায় বললাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি, খুশি হওনি? সে বলল হ্যাঁ খুশি হব না কেন, ভিতরে আসো। আমি ভিতরে যাওয়ার পর দেখি একটা ছেলে বসে আছে। আমি জিজ্ঞেস করাই সে বলে এটা আমার কলেজ ফ্রেন্ড, ও একটা নোট নিতে এসেছে, ওটা নিয়ে চলে যাবে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে গিয়ে শুনি তারা কিছু একটা বলছে খুব আস্তে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ওই ছেলেটা নেই। এটা নিয়ে জান্নাতের সাথে আমার কিছু কথা কাটাকাটি হয় এবং অনেক ঝগড়া হয়। সে আমাকে বলে সেখান থেকে বেরিয়ে যেতে এবং তার সাথে কখনো যোগাযোগ না করতে। আমি রাগের মাথায় বাড়ি চলে আসি। বাড়ি আসার পর মা এসে বলল বাবা অনেক তো হলো, আমার বয়স হয়েছে, এখন একটা ব্যবস্থা করে যা, আমাকে দেখাশোনার জন্য হলেও কাউকে দিয়ে যা। আমি রাগের মাথায় মাকে বলি মা মেয়ে দেখো, বিয়ে করব। মা বলল কেন, তোর যে পছন্দের মেয়ে আছে তার কি হলো? আমি বললাম ও আর বেঁচে নেই মা, ও আমার জন্য মৃত, তুমি তোমার পছন্দ মতো মেয়ে দেখো, আমি তাকেই বিয়ে করব। মায়ের মেয়ে খুঁজতে সময় লাগলো না। মায়ের অনেক আগে থেকে একটা মেয়ে পছন্দ করা ছিল। তার সাথে কথাবার্তা বলে আমার বিয়ে 2 দিনের মধ্যেই ঠিক হয়ে গেল এবং বিয়ে করে ফেললাম। এর মধ্যে জান্নাতের সাথে কখনো যোগাযোগ হয়নি। আমার বিয়ের দিন সন্ধ্যায় জান্নাত আমাকে কল করলো এবং বলল তার বাসায় অনেক লোক ঢুকেছে এবং তাকে আটকে রেখেছে, আমি যেন গিয়ে তাকে বাঁচাই। আমার রাগ তখন পানি হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। ঘরে নতুন বউ যার যেমন আমার সাথে জড়িয়ে আছে, মাত্রই বিয়ে করে ঘরে এনে রেখে এসেছি। এখনো ঠিকঠাক মতো তার মুখটাও দেখা হয়নি, কথাও বলা হয়নি। তাকে রেখে আমি কিভাবে যাব? এদিকে আমার মন মানছে না, আমার ভালোবাসার মানুষের যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। আমি বাড়িতে বললাম মা আমি বাজার থেকে আসছি। তখনই বাড়ি থেকে বের হয়ে গেলাম। যশোরের উদ্দেশ্যে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। 5.5 ঘন্টা জার্নি শেষে আমি পৌঁছালাম। তখন 11:30 বাজে। আমি গিয়ে তার দরজায় কলিং বেল বাজাতেই সে দরজা খুলে দিল এবং বলল তারা বলে গেছে তারা আবার আসবে। আমি তোমাকে ফোন করাতে তারা ভেবেছে আমি পুলিশকে ফোন করেছি, তাই তারা চলে গেছে। শাওন তুমি আমার সাথে থেকে যাও, আমার অনেক ভয় করছে, আমি এখানে একা একা থাকতে পারবো না। আমি কোনো কিছু না ভেবেই বললাম আমি তোমার জন্য সব সময় আছি। কিন্তু জান্নাত আমি যে তোমার উপর রাগ করে একটা ভুল করে ফেলেছি, আমি তো আজকে বিয়ে করে ফেলেছি। এটা শোনার পরে অনেক কান্না করলো, আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করলো এবং বলল শাওন তুমি ওই মেয়েকে ছেড়ে দাও, চলো আমরা কালই বিয়ে করব। তুমি আজকে ওই মেয়েটাকে তালাক দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। আমি বাড়িতে ফোন করে মাকে বলি মা আমি যশোর, আমি আর বাড়িতে ফিরবো না, আমি এখানে জান্নাতকে বিয়ে করব, তুমি ওই নতুন বউকে বাড়ি চলে যেতে বলো। বলেই ফোনটা কেটে দিলাম। মা কি বলবে সেটা শোনার আগে ফোন কেটে দিয়েছিলাম, তাই কিছু শুনিনি। 3টার সময় দরজায় আবার কলিং বেল বাজলো। আমি খুলতে গেছিলাম। দরজা খুলতেই 3-4টা ছেলে রুমের ভেতরে ঢুকলো। ঢুকেই আমার হাত পা বেঁধে ফেললো। আমার কাছে থাকা ফোন আর আমার টাকা পয়সা ছিল সব নিয়ে নিল। আমি জান্নাতকে ডাকলাম। জান্নাত এসে বলল ওর মুখটাও বেঁধে দাও। আমি অবাক হয়ে জান্নাতের দিকে
তাকিয়েছিলাম, এটা কি আমার জান্নাত? তখন জান্নাত বলল, দেখো শাওন, এই ছেলেটা আমার জামাই, ও আপাতত বেকার, তাই সংসার চালানোর জন্য কাউকে তো দরকার ছিল, তাই তোমার থেকে টাকা নিয়ে আমাদের সংসার চালাতাম। তুমি যখন বিয়ে করেছো তখন তো তুমি আর আমাকে খরচ দিবে না, তাই আমার এটা করতে বাধ্য হতে হলো। আমি জান্নাতকে বললাম, তুমি বললে আমি আমার প্রাণটাও তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এভাবে আমাকে ধোকা দিলে এখন কি চাও? সে আমাকে বলল 3 দিনের মধ্যে তাকে 50 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি বললাম, এত টাকা কই পাবো? আমি তো এত টাকা এখনো ইনকাম করিনি, যা ইনকাম করেছি সব তো তোমাকেই দিয়ে দিয়েছি, এখন 50 লক্ষ টাকা আমি কোথায় পাবো? তখন জান্নাতের জামাই সহ আরো 2 জন আমাকে অনেক মারলো। আমার বাড়িতে ফোন দিয়ে আমাকে দিয়ে বললো 50 লক্ষ টাকা চাওয়ার জন্য। আমি আমার বাবাকে বলি, বাবা, ওরা আমাকে অনেক মেরেছে এবং আমাকে আটকে রেখেছে, 50 লক্ষ টাকা না দিলে ছাড়বে না, তুমি টাকার ব্যবস্থা করো বাবা। বাবা বলল, তুই আমার মান সম্মান নষ্ট করেছিস, বিয়ে করে নতুন বউ রেখে পালিয়ে গেছিস, নতুন বউয়ের বাড়ি থেকে আমাদেরকে অনেক অপমান করে বউ নিয়ে চলে গেছে, তারা তালাকনামা পাঠিয়ে দিয়েছে, তোর এখন বেশি থেকে কি লাভ? তুই মরে যা। আর তুই যে মেয়ের জন্য এত কিছু করলি, সেই তো এখন তোকে মারার হুমকি দিয়ে 50 লক্ষ টাকা যাচ্ছে, কেমন ভালোবাসা এটা তোর? এই বলে বাবা ফোন কেটে দিল। আমি অনেক ভেঙে পড়লাম, অনেক কান্নাকাটি করলাম। জান্নাতকে বললাম, তুমি যা চাও আমি তোমাকে সব দিব, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে তোমাকে আরো টাকা পাঠাবো, তোমাকে প্রত্যেক মাসে টাকা পাঠাবো, তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। কিন্তু জান্নাত আমাকে ছাড়েনি, 3 দিন আমাকে বন্ধ করে রেখেছিল, খেতেও দেয়নি, শুধুমাত্র পানি দিত এবং অনেক মারতো। 3 দিন যাওয়ার পর যখন আমার বাড়ি থেকে কোনো যোগাযোগ করেনি বা টাকা পাঠায়নি, তখন আমি বললাম, তোমরা আমাকে মেরে ফেললে তোমাদের লস হবে, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে তোমাদের টাকা পাঠাবো, আমাকে বিশ্বাস করো। ওদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমাকে ছেড়ে দিয়েছিল। আমি বাড়ি এসে মুখ থুবড়ে পড়ে যাই। আমাকে 2 দিন হাসপাতালে রাখা হয়েছিল। সুস্থ হওয়ার পর আমি জান্নাতকে 20,000 টাকা পাঠাই এবং বলি, এর পরবর্তীতে যদি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো, তাহলে ওই দিনই তোমার খোলা আকাশের নিচে শেষ দিন হবে। তারপর আমি তার নাম্বারটা ব্লক করে রাখি। এখনো মাঝে মাঝে অন্য আইডি থেকে সে আমাকে ফেসবুকে নক দেয়, বলে সে নাকি ভালো নেই, সে আমার কাছে ফিরে আসতে চায়। আমি মেসেজগুলো দেখি আর মনে মনে খুব হাসি পাই। মানুষ টাকার কাছে ভালোবাসা বিক্রি করে দেয়। আমি বলছি না সব মেয়ে খারাপ, আবার বলছি না সব মেয়ে ভালো, মানুষ মাত্রই ভালো খারাপ দুটা মিলিয়েই। কারো মধ্যে ভালো বেশি থাকে, আবার কারো মধ্যে খারাপটা বেশি থাকে। যাই হোক, তাকে দোষ দিব না, দোষ ছিল আমার। অন্ধের মতো তাকে বিশ্বাস করা আমার ভুল ছিল। তবে আমি তার জন্য অনেক কিছু হারিয়েছি এবং অনেক জীবন নষ্ট করেছি। আমার জীবন তো নষ্ট করেইছি, তার সাথে আমার বিয়ে করার নতুন বউ, যার মুখটাও আমি ভালো করে দেখিনি, তার জীবনটাও নষ্ট করে দিয়েছি। এখন আমি ইতালিতে থাকি, ভালো আছি, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করি। তবে বাড়িতে যাই না প্রায় 10 বছর হয়ে গেছে। এখন বাড়িতে গেলে খুব খারাপ লাগবে। মা বারবার বলে, বিয়ের বয়স চলে যাচ্ছে, বাড়িতে আয়, বিয়ে করিয়ে দিব। আমি বলি, না মা, আমি আর বাড়ি যাব না, আমি আর এই বিয়ে নামক সম্পর্কে জড়াতে চাই না। জানি না পরে কি হবে, সবই আল্লাহর হাতে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন। আর আপনাদেরকে বলবো, কখনো কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না।